তাহলে আমি আমার দেশের বেকার সমস্যার সমাধান করতে পারছি না, আর চীন যদি বেকার সমস্যার সমাধান করে তার এক্সপেরিমেন্টটা আমার কাজে লাগবে না। কিন্তু চীনের সভ্যতা নিয়ে, সংস্কৃতি নিয়ে, মানুষ নিয়ে রবীন্দ্রনাথ যা লিখেছেন তুমি অস্বীকার করবে কি করে? নাকি রবীন্দ্রনাথ চীনের পন্থী হয়ে যান? না, একদমই না। মনে হচ্ছে মজা হচ্ছে, আমি যদি চীন ঘুরে আসি আমি কিন্তু লিখতে পারবো না, আমি যদি প্রশংসা লিখি তাহলে বলে চীনের দালাল হয়ে গেল। আরেকটা কথা, মানে বিভিন্ন টিভি শোতেও যখন বামপন্থী বিভিন্ন প্রতিনিধিরা যায় তাদের বিরুদ্ধে বিজেপি কিংবা তৃণমূলের লোক, মূলত বিজেপির লোকরা এটা বলে যে এরা হচ্ছে চীনের দালাল। তো এই যে অ্যালিগেশনটা, এই শব্দগুলো বিরুদ্ধে আপনাদের বক্তব্যটা কিসের? এখন এই মুহূর্তে তুমি যদি আজকে যদি সাংহাইতে যাও, বেজিং এ যাও, সবচেয়ে বেশি বিজেপি নেতারা ওখানে উপস্থিত আছেন। আজকে যদি চীনের ভিজিট দেখো, ভিসা আমাদের দেশে সবচেয়ে বেশি হচ্ছে ভিসা হয় গুজরাটে ভিজিট করার জন্য, কারণ ওখানে কল কারখানা প্রজেক্ট, ওই মূর্তি তৈরি করেছে সর্দার বল্লভভাই পটেলের, সব হচ্ছে চীনকে কন্ট্যাক্ট দিয়েছে। চীনের ইঞ্জিনিয়াররা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রেজেন্ট কোথায় আছে আমাদের দেশের মধ্যে? গুজরাটে। ওই যে দোলায় দুলছিল না জিপিং এর সঙ্গে মোদি। পলিটিক্যাল পার্টি হিসেবে, পার্টি টু পার্টি, চীনের কমিউনিস্ট পার্টি এবং বিজেপি দুটো হচ্ছে পার্টি টু পার্টি রিলেশন, বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডশিপ এগ্রিমেন্ট আছে। গত 2014 থেকে এখন পর্যন্ত ডেলিগেশন হেন বছর নেই যেটা বিজেপির হাই পাওয়ার পলিটিক্যাল ডেলিগেশন, সরকার, মুখ্যমন্ত্রী, মন্ত্রী ছেড়ে দাও, ব্যবসায়ী প্রতিষ্ঠান ছেড়ে দাও, চেম্বার অফ কমার্স ছেড়ে দাও, হাইয়েস্ট পেইড ভিজিট করেছে ডেলিগেশন কাদের? বিজেপির। তথ্যই তো কথা বলতে হবে। কিন্তু কেন বলে? আচ্ছা, কে বলতে পারে ওই যে ওদের ঝান্ডা লাল, তোমাদের ঝান্ডা লাল, এই যুক্তি দিনা হয়। আমরা চীনের বন্ধু, অবশ্যই আমরা চাই বন্ধুত্ব। কেন চাই? ভারত এবং চীন তুমি যদি হিসেব দেখো তাহলে আমাদের পরে ওরা দেশ স্বাধীন হয়েছে এবং বিপ্লব করেছে। আমাদের অবস্থাটা 70s পর্যন্ত ভারত আর চীনের প্রায় একই রকমের ছিল, ইভেন 80s অব্দিও। তাহলে আজকে তার যে পলিসি, যে সমাজতান্ত্রিক ভাবনা, তার প্রয়োগ চীন নিজের মতো করে করেছে। আমরা সবটাই একদম ঠিক করেছে, তার সার্টিফিকেট আমরা দেবো না, কিন্তু সে নিজের দেশের দারিদ্র্য মোচন, কৃষির উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার থেকে অ্যাভারেজ হচ্ছে তোমার গিয়ে লাইফ স্ট্যান্ডার্ড, সেটাকে আমাদের থেকে অনেক ছাপিয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। তার ডিপ্লোম্যাটিক পাওয়ার, তার ফাইন্যান্সিয়াল পাওয়ার, তার ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার, তার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি, সেরকম গোটা বিশ্বের কারখানা। তাহলে ভারতকে তুমি ভালো বলবে না? বলতে হবেই, যেগুলো শিক্ষণীয় শিখতে হবে। হ্যাঁ, এবং সে এখন গোটা বিশ্বের যা ম্যানুফ্যাকচারিং হয় তার 30% সে করছে। তাহলে আমি আমার দেশের বেকার সমস্যার সমাধান করতে পারছি না, আর চীন যদি বেকার সমস্যার সমাধান করে তার এক্সপেরিমেন্টটা আমার কাজে লাগবে না। অনেকগুলো সমস্যা আছে যেগুলো আমাদের দুজনে একই রকম ছিল। ওয়েদার, নদী শেয়ার করি, পাহাড় শেয়ার করি, তাহলে এগ্রিকালচার, তাহলে হচ্ছে তোমার গিয়ে অ্যানিমাল হাজবেন্ডারি, পশুপালন। তাহলে সেই অভিজ্ঞতায় যদি এখন যে সফটওয়্যার, যদি বিশ্বের সফটওয়্যার আমরা যদি তৈরি করি অন্য দেশের ক্রাইসিস করার জন্য, তাহলে হার্ডওয়্যারের ক্ষেত্রে অনেকগুলো সলিউশন যদি তারা যদি করে থাকে, টেকনোলজির ব্যবহার দৈনন্দিন জীবনে মানুষের, তাহলে টেকনোলজি তো তোমার গিয়ে আমরা তো আমরা তো ইলেকট্রিক বাতি তো নিয়েছি নাকি? ব্রিটিশের বিরুদ্ধে যখন ছিলাম, মজার কথা, গান্ধী বলেছিলেন আমি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমি ইংলিশ ম্যানের বিরুদ্ধে নই। তোমাকে ঘৃণা ছড়ানো হচ্ছে মানুষের সঙ্গে মানুষের, কিন্তু আমরা চাই দেশের সঙ্গে দেশের ভালো সম্পর্ক হোক। শুধু চীন কেন, গণসংগীত আমাদের ছিল, চাই রুশ হোক, জাপান হোক, চীন হোক, কোনো অসুবিধা নেই। শরীর চৌধুরী গান হিসেবে সারা রাত দেশ জুড়ে আমার ঘর বাড়ি। তুমি সংকীর্ণতায় যাবে কিনা? রবীন্দ্রনাথ, এই 25-এ জিজ্ঞেস করছো, রবীন্দ্রনাথ চীন ভ্রমণের 100 বছর হলো, তখন তো কমিউনিস্ট ছিল না চীন, তখন মুক্ত হয়নি, আমরা হয়নি, ওরা হয়নি। কিন্তু চীনের সভ্যতা নিয়ে, সংস্কৃতি নিয়ে, মানুষ নিয়ে রবীন্দ্রনাথ যা লিখেছেন তুমি অস্বীকার করবে কি করে? কিন্তু নাকি রবীন্দ্রনাথ চীনের পন্থী হয়ে যান? না, একদমই না। মনে হচ্ছে মজা হচ্ছে, আমি যদি চীন ঘুরে আসি আমি কিন্তু লিখতে পারবো না, আমি যদি প্রশংসা লিখি তাহলে মনে হয় চীনের দালাল হয়ে গেল। এটা হচ্ছে সংকীর্ণতা। কিন্তু এখানে একটা বিষয় জিজ্ঞাসা করি, যদিও অনেকক্ষণ আপনাকে আটকে রেখেছি, আর বেশিক্ষণ আটকাবো না। সেটা হচ্ছে যে মানে ধরুন
আমাদের 1991 সালে যখন অর্থনৈতিক উদারীকরণটা হলো, আমাদের ইকোনমিটা খোলা হলো, তখন থেকে দেখা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্যালি যে আমাদের প্রোগ্রেসটা একটু বেড়েছে। কিন্তু আবার তো বামপন্থীরা একটা সময় পুরোপুরি উদারীকরণ বা মুক্ত অর্থনীতির বিরুদ্ধেও ছিল। তাহলে কি পলিসি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে? তোমার শব্দ মধ্যে পুরোপুরি শব্দটা আছে আর কি। কেন হবে? অনেকে তো বুদ্ধ পড়ছে চোখে, বা আমাদের যে 96-এ যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি ওয়েস্ট বেঙ্গল লেফট গভর্নমেন্টের, তো সেটা তো বললো তোমরা সব উদারীকরণের পক্ষে, জ্যোতি বামরা তাই বলছিল। আমরা বলেছিলাম এটা দেখবে উদারীকরণটা হয়েছিল আমাদের দেশে 90-এর দশকে উদারীকরণের সঙ্গে আমরা IMF এর লোন নিচ্ছিলাম এবং তাদের শর্ত অনুযায়ী আমরা ফিট করছিলাম। আজকে যেমন ট্রাম্পের শর্তে আমি আমার ব্যবসা করব না, স্বাধীন চেতা মানুষ তাই বলবে, তখন আমরা এটাই বলেছিলাম। আমাদের টেকনোলজির দরকার, কিন্তু কোন টেকনোলজি দরকার? যেখানে আমার ল্যাগিং আছে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা নিয়ে আসতে পারি, আনতে হবে ডেভেলপমেন্টের শর্ত। তো যেটা আমার ইন্ডিজিনাস টেকনোলজি আছে সেটাকে মেরে দেবে, সেটা আমি বরদাস্ত করবো না। তাহলে আমার যে ক্যাপাবিলিটি আছে তাকে আমি এক্সটেন্ড করার জন্য নেব, কিন্তু এমন শর্ত মানবো না যেটা আমার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটিকে নষ্ট করে দেবে। তাহলে আমাকে বাঁচতে হলে এত বড় দেশের, এবং যেখানে এত গরিব মানুষ, এত মধ্যবিত্ত মানুষ, আমি সেই টেকনোলজি দরকার আছে যে আমাকে জব প্রোভাইড করবে। আমি এমন টেকনোলজি নেব না যে আমার জবের অপরচুনিটিকে কিল করবে। তাহলে অনেকটা এগিয়েছি, কিন্তু আমরা বেকারিতে অনেক বেশি এগিয়ে গেছি। আমরা এবার দর্শকদের দুটি প্রশ্ন খালি নেবো, দিয়ে আপনার থেকে আজকে আপনাকে অনেকক্ষণ আটকে গেছি, কথার মধ্যে ভেসে গেছি। হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। আচ্ছা, বাঁকুড়া থেকে সৌমেন মাহাতো বলছেন যে জোট তো অনেক হলো এবং আমাদের অন্য দলের পতাকা বইতে ভালো লাগে না, যদি একটু ভেবে দেখেন। প্রথমত আমরা কাউকে অন্য দলের পতাকা বহন করতে পারি না, নিজের পতাকে আরো বেশি, লাল পতাকাকে আরো বেশি তুলে ধরতে পারি। আর এখন এই প্রশ্নটা কেন? ভোটের সময় নির্বাচনী সমঝোতা হয়েছিল, এই মুহূর্তে যে ব্রিগেড হলো, ইনসাফ ব্রিগেড থেকে আমরা জোট করেছি, খেটে খাওয়া মানুষের জোট, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বস্তি, সেখানে কোনো অসুবিধা কি আছে? এখন গত 1 বছরে আবার যখন ভোট আসবে আমরা ঠিক করব কিভাবে লড়বো, এটা ইলেকট্রাল ট্যাকটিক্স হবে। এখন যে পলিটিক্সটা হচ্ছে, যে রাজনীতি হচ্ছে, সেখানে কোনো জোরের জায়গা নেই। এটা তো মন খারাপের তো ব্যাপার নয়, বরঞ্চ অন্য অনেক বলছে আগে থেকে করা উচিত, ভোটের সময় করা উচিত। আমরা বলেছি যে যার দল, এমনকি বাম জোট, যেটা জোট তো একটাই, বাম ফ্রন্ট, আমরা বলেছি CPI, RSP, ফরওয়ার্ড ব্লক সবাই নিজের নিজের শক্তিকে মজবুত করুন, আমরা নিজের শক্তিকে মজবুত করি। তারপরে যখন ভোট হবে তখন দেখা যাবে কিভাবে একসঙ্গে লড়া যায়। দ্বিতীয়ত হচ্ছে মেদিনীপুর থেকে বলরাম মণ্ডল, উনি বলছেন যে গ্রামে গঞ্জে CPIM করতে গেলে অনেক সময় শাসকের চোখ রাগানি সহ্য করতে হয়। যদি আমরা এই করতে গিয়ে কোনো বিপদ বা প্রশাসনের চোখ রাগানির সম্মুখীন হই, আমরা উপরিতলার নেতাদের কিভাবে সহায়তা পাবো সেটি সেলিম সাহেবকে একটু জিজ্ঞাসা করবেন। প্রথমত আমি সাহেব নই, না, আমি ওনার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ওনাকে বলছি আর কি। অনেকেই বলে আর কি, এটা একটা গল্প আছে, একটা বলে দিয়েছে, মুস্তফা আলীর লেখা আছে। আচ্ছা, সৈয়দ মুস্তফা, এই যে অখণ্ড বাঙালি জাতিসত্তা, তাকে ভাগ করার সময় ব্রিটিশরা একটা সম্বোধন চালু করেছিল, বাঙালি হিন্দু হলে বাবু আর বাঙালি মুসলমান হলে সাহেব। আমাকে যখন বলে তখন আমরা আপত্তি করি, এটা হচ্ছে জাতিতত্ত্বের আগে, একেবারে 1 শতাব্দী আগে থেকে এইটা ছিল, এবং তার মধ্যে আরো কারণ আছে কেন করেছিল, কিন্তু ভাগ হচ্ছে এটাই, একই সঙ্গে সম্বোধন করবে যখন দুটো সম্বোধন আলাদা হবে। আচ্ছা, দ্বিখণ্ডিত করা আগে, এটা হচ্ছে খণ্ডিত আইডেন্টিটি। 2 হচ্ছে, দেখো আরজি কোন মুভমেন্ট যখন হচ্ছিল, যখন এই বাইপাসে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের সাপোর্টাররা সবাই নেমেছিল, পুলিশ লাঠিচার্জ করছিল, ধরপাকড় করছিল, আমি নিজে প্রেস কনফারেন্স করে বলেছিলাম, ডেডিকেটেড নাম্বার দিয়েছিলাম, আমাদের আইনজীবীদের একদম একটা টিম রেডি আছে, মেডিকেল টিম রেডি আছে, এবং এখন আরও বললাম না, আরও কমরেডদের আমাদের এরকম বাহিনী রেডি করে রাখা আছে, যেখানে এ ধরনের বিপদ আপদ হলে যাতে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। তার জন্য
ও সব জেলাকে নির্দেশ দেওয়া আছে আর সব সংগঠনকে, কিন্তু এটা সংগঠিতভাবে হওয়া উচিত। সেখানে দাঁড়িয়ে যে ছাত্র, যুব, মহিলা যেখানে যে আক্রান্ত হচ্ছে বা যা আন্দোলন সংগ্রামে যাচ্ছে, আমরা এই মেদিনীপুরেই কদিন আগে ছাত্রীরা তোমার কি মনে আছে যাদবপুর কাণ্ডের পরে মেদিনীপুর কলেজ ইউনিভার্সিটিতে ওরা হামলা করলো, পুলিশ আক্রমণ করলো, হাইকোর্ট পর্যন্ত আমরা কেস করেছি এবং এখন সে পুলিশ বিপদে পড়েছে মেদিনীপুর শহরে। কিন্তু আমাদের কাছে খবরটা আসবে এবং সঙ্গে সঙ্গে আমাদের এখন কুইক রেসপন্স টিম আছে, আইনি, চিকিৎসা সংক্রান্ত এবং অন্যান্য সাহায্য করেছে।